আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকালকে বেনফিকা ভার্সেস বার্সেলোনার ম্যাচটা যারা দেখেন নাই তারা ইতিহাসের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের অন্যতম সেরা একটা ম্যাচ মিস করেছেন। যেখানে আমরা দেখেছি যে ভাই বার্সেলোনা ৭৭ মিনিট পর্যন্ত ৪ দিয়ে পিছিয়ে রয়েছে। এই ম্যাচটা শেষ পর্যন্ত ৫-৪ গোলে জিতে নিছে। কিভাবে পসিবল ভাই? মানে কামব্যাক দিছে, এমন দেওয়া দিছে যে ম্যাচটা জিতেই নিছে ভাই। মানে আমার কাছে মনে হইতেছে এই ম্যাচটাতে বার্সেলোনা আলাদিনের চেরাক পাইছে। এর একটা ঘষা দিছে, দূত এসে ফট করে বার্সেলোনার ম্যাচটা জিতেই দিল। না, আপনি যদি এখন বার্সেলোনার ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ম্যাচটাতে যে বার্সেলোনা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে সেটা কিন্তু বলা যাবে না। প্রথম গোলটা তারা পেনাল্টি থেকে পাইছে। দ্বিতীয় গোলটার কথা যদি বলি তাহলে বলবো যে সেটাও কিন্তু অপোনেন্টের গোলকিপার একটা মিস পাসিং এর কারণে আইছে, তিনি ডাইরেক্ট মেরে দিয়েছেন, রাফিনহার মাথার মধ্যে লেগে যায়, গোল হয়ে গেছে। সো এটাতে বার্সেলোনাকে আপনি লাকি ধরে নিতে পারেন। এরপরে যে গোলটা সেটাও কিন্তু বার্সেলোনা পেনাল্টি থেকে পাইছে। এরপরে ম্যাচের ৮৬ মিনিটে আমরা দেখছি যে এরিক গার্সিয়া দারুণ একটা হেডে গোল করছে এবং ম্যাচের অন্তিম মুহূর্তে এসে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা ভাই রে ভাই, যে ফিনিশিংটা দিছে, যে কাউন্টার অ্যাটাক থেকে বলটা ক্যারি প্রোগ্রেস করে যেই লেভেলের দৌড়টা দিছে, দৌড় দেওয়ার পরে যেভাবে একজন দুজনকে ড্রেবল করে গোলটা করছে, এটা তো চুম্বেশ্বরী। তো এখন আমরা যদি বার্সেলোনার এই ম্যাচটা নিয়ে আরো একটু কথা বলতে যাই তাহলে বলবো যে ভাই বার্সেলোনার ডিফেন্স এই ম্যাচটাতে জাতা ছিল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বার্সেলোনা এই ম্যাচটাতে হাইল্যান্ড ডিফেন্সে খেলেছে। হ্যাঁ, হ্যান্ডসিপলিকে হাইল্যান্ড ডিফেন্স খেলে এটা সবাই জানেন। বাট হাইল্যান্ড ডিফেন্স খেললে আপনাকে কিন্তু এট দ্য সেম টাইম ওইটাও মনে রাখতে হবে যে আপনার হাতে বিশ্বমানের সেন্টার ব্যাক দরকার, বিশ্বমানের ফুল ব্যাক দরকার, বাট আপনার হাতে তো নাই। হ্যাঁ, এখন আপনি হয়তো বলতে পারবেন যে সেন্টার ব্যাকে তো রোনাল আরাহু আছে, সে তো বিশ্বমানের, বাট সে তো ইনজুরি থেকে ব্যাক করে এখনো তার পুরনো ফর্মে নাই। এরপরে যদি আপনি কোবার্সির কথা বলেন, সে তো লা মাসিয়া থেকে এসেছে, এখনো তাকে বিশ্বসেরা কিভাবে বলবেন? হ্যাঁ, মোটামুটি ভালো, বাট এই টাইপের ম্যাচগুলোর জন্য এই প্লেয়ারগুলোকে আরো বেশি স্ট্রং হইতে হবে। বাট এই ম্যাচটাতে আমরা দেখছি যে হাইলাইন ডিফেন্সের কারণে তিনটা গোল বার্সেলোনা কনসিড করছে। যে এখানে প্রথম গোলটা দেখছি ম্যাচের 2 মিনিটে ঠাস করে একটা হাইলাইন ডিফেন্সের কারণে কনসিড করে বসলো। এরপরে গোলটা যদি দেখেন, গোলকিপার এবং এলেক্স বালদের মধ্যে ধুরুম দারুম মারামারির পরে অপোনেন্ট বলটা পেয়ে গেল, হাইল্যান্ড ডিফেন্সের কারণে এটাও গোলটা খাইছে। এরপরের গোলটা পেনাল্টি থেকে আসছে, কিন্তু হাইল্যান্ড ডিফেন্সের কারণেই কিন্তু আক্রমণের সূচনাটা হয়েছে। এখন এই সবগুলো বাদ দিয়ে যদি আমরা বার্সেলোনার কথা বলি, ভাই বার্সেলোনা এমন একটা টিম এই সিজনে হয়ে গেছে আনপ্রেডিক্টেবল। তারা বড় বড় টিমের এগেনস্টে বিগ ম্যাচগুলোতে তারা 4-5টা করে গোল দিয়ে দিতেছে। ভাই ভাই কি রে ভাই, লাস্ট 6টা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনা 25টা গোল করছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা না, 25টা গোল করছে। 25টা, কাউরে 4টা, কাউরে 5টা, কাউরে 3টা, মানে দিতেইছে। এই 25টা গোলের মধ্যে আপনি দেখতে পারবেন যে এইখানে লেভানডস্কি এবং রাফিনারই গোল আছে 17টা, লেভানডস্কির 9টা, রাফিনহার 8টা। সো এই 17টা গোল কিন্তু এই দুটা প্লেয়ারের আছে। এখন আমরা যদি এই ম্যাচটাতে অ্যাটাকের কথা বলি, মানে আমি বোঝাতে চাইতেছি, যদি এখন আমরা যদি বার্সেলোনার অ্যাটাকের কথা বলি তাহলে সবার আগে বলবো যে ভাই, হ্যাঁ, লেভানডস্কির কথা। ভাই প্লেয়ারটা কি বুড়ো হয়ে গেছে? পেনাল্টি ছাড়া কোনো গোলই করতে পারতেছে না। না, আমি বিগত বেশ কয়েকটা ম্যাচে দেখতেছি যে বিগ চান্স গুলা মিস করতেছে, পাসিং গুলা ঠিকঠাক মতো দিতেছে না, একেবারে গোল্ডেন চান্স গুলাও মিস করতেছে। ভাই এখন আমার কাছে মনে হইতেছে যে এই যে প্লেয়ারটা এত পরিমাণ মিস্টেক করতেছে, আমার কাছে মনে হইতেছে যে তাকে শুধু ওই পেনাল্টি শুট নেওয়ার জন্যই দলে রাখছে। যদি বার্সেলোনার হাতে যদি ভালো মানের আরো একটা সেন্টার ফরওয়ার্ড থাকতো তাহলে হয়তো এতদিনে তাকে বেঞ্চ করে দিত। যদি এখন যেহেতু নাই, তো এখানে লেভানডস্কি দিয়ে কিন্তু কাজটা চালাইতে হইতেছে। তো এখন কথা হচ্ছে মিডফিল্ডের ফাইনাল থার্ডের আরো একটা প্লেয়ারের কথা যদি বলি তাহলে সেটা হবে রাফিনহা। ভাই রে ভাই, এই ম্যাচটাতে 2টা গোল আর যে পরিমাণ চান্স ক্রিয়েট করে দিছে, যে পরিমাণ শুট নিছে, 7-7টা শুট নিছে, যে পরিমাণ ভাই ডিস্টেন্স কভার করছে, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, কখনো সেন্ট্রাল জোন, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো প্লে মেকার। ভাই রে ভাই, প্লেয়ারটার মধ্যে এই ম্যাচটাতে যে পরিমাণ ওয়ার্ক রেট দেখছি। তো এরপরে যদি আমরা আরো একটা প্লেয়ারের কথা বলতে যাই এই ম্যাচটাতে, সেটা হবে ফেদ্রি। ভাই রে ভাই, ফেদ্রি মানে রাইট নাও সে ওয়ার্ল্ডের
বেস্ট মিডফিল্ডারের একজন, তাতে কোনো সন্দেহ নাই। এই ম্যাচটাতে সে 119 বার বলে টাচ করতে 107 বার মনে হয় পাস খেলছে বাইরে ভাই। যেখানে আপনি ফাইনাল থার্ডের প্রত্যেকটা পজিশনে তাকে দেখতে পারবেন। অ্যাটাকিং মিডফিল্ডার, তারপর হচ্ছে রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার, হাফ স্পেস, তারপর হচ্ছে লেফট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড, কোন জায়গাটাতে প্লেয়ারটা ছিল না। মানে সিমটা সামটা একটা প্লেয়ার, এই প্লেয়ারের স্টেমিনা এত বেশি কিভাবে হয় ভাই? তো এই ম্যাচটাতে সেও কিন্তু দারুণ পারফরমেন্স করছে। এখন আমরা যদি দুই ফুলব্যাকের কথা বলি ভাই, বার্সেলোনায় এই দুই ম্যাচে, এই ম্যাচটাতে ফুলব্যাকে দারুণ পরিমাণ বকছে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে এইখানে যেহেতু হ্যান্সিপ লিগে আপনার হাইল্যান্ড ডিফেন্সে খেলে, তাহলে তো দুই যেই ফুলব্যাকরা থাকবে তারা তো উইংব্যাক হিসেবের মতো কাজ করবে। এখন আপনি যদি অ্যালেক বালদের কথা বলেন, দেখতে পারবেন যে সে উইঙ্গার হিসেবেই খেলছে। হ্যাঁ, মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবেই খেলছে, সেই ডিফেন্ডার হিসেবে খেলে নাই। এখন আপনি যদি ইয়ের কথা বলেন, এখন আপনি যদি জস কুন্ডার কথা বলেন, তাহলে দেখতে পারবেন যে সে রাইট মিডফিল্ডার এবং কিছুটা হালকা একটু নিচে খেলছেন, যদিও আগের ম্যাচগুলোর মতো উইংব্যাক হিসেবে এত পরিমাণ খেলে নেই, বাট তার পজিশন লুজ কিন্তু এই ম্যাচে অনেক পরিমাণ হয়েছে। সম্ভবত 14 বার মনে হয় পজিশন লুজ করছে। তো এই তার পজিশন লুজ করার কারণে বার্সেলোনা কিন্তু অনেকবার আক্রমণের শিকার হয়েছে। আর জস কুন্ডেকে যেভাবে নাকানি সুবানি খাওয়াইছে অপোনেন্টের যেই লেফট উইঙ্গার ছিল ভাই, জস কুন্ডে এটা সারা জীবন মনে রাখবে। তো এই ম্যাচটাতে আমরা কি দেখলাম যে শেষ পর্যন্ত বার্সেলোনা 4-5 গোলে জিতে নিল। এখন বার্সেলোনা পয়েন্ট টেবিলের 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে। এই ম্যাচটাতে জোড়া গোল করছে রাফিনহা, জোড়া গোল করছে লেভানডস্কি, একটা গোল করছে এরিক গার্সিয়া। তো এই ম্যাচটার পরে এখন আমার কাছে মনে হইতেছে এখন বার্সেলোনার মেইন ফোকাস হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। লা লিগাতে তাদের যাচ্ছে তাই অবস্থা, লা লিগাতে তারা লো ব্লক ডিফেন্সের এগেইনস্টে খেলতে পারতেছে না। সো এখন বার্সেলোনার মেইন টার্গেট হবে এখন আমার কাছে মনে হইতেছে চ্যাম্পিয়ন্স লিগ, কারণ চ্যাম্পিয়ন্স লিগে তারা বড় বড় টিমগুলোর এগেইনস্টে দারুণ খেলতেছে। এখন দারুণ কেন খেলতেছে, এখন আপনি যদি মনে করুন হাইল্যান্ড ডিফেন্সে খেলেন, অপোনেন্ট যদি আপনার মতোই সমান পারদর্শী হয়, শক্তিশালী হয়, তখন তারাও কিন্তু চাইবে যে হ্যাঁ এই ম্যাচটা আমরাও জিততে চাই। সো দুটা টিম যখন জিততে যাবে, তখন যে স্পেসটা ক্রিয়েট হয়ে যায়, মানে দুই টিমের মধ্যে যে স্পেসটা ক্রিয়েট হয়ে যায়, ওই স্পেসগুলা যারা কাজে লাগাইতে পারে তারাই কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচটাতে ডোমিনেট করতে পারে। আর বার্সেলোনা কিন্তু আমরা দেখতে পাইতেছি যে অপোনেন্ট যদি তাদেরকে অ্যাটাক করতে আসে, অর্থাৎ অপোনেন্টও যখন ম্যাচটা জিতার জন্য ইন্টেন্সিটি দেখায়, তখন বার্সেলোনা যে স্পেসটা পেয়ে যায় ওই স্পেসটা কিন্তু কাজে লাগাইতে পারে, যার কারণে কাউন্টার অ্যাটাক, তারপর হতে পারে আপনার ওই হোয়াইট স্পেস গুলাকে কাজে লাগিয়ে গোল করতে পারে, আর ম্যাচ উইন হইতে পারে, 4-5টা গোল দিয়ে দিতে পারে। এখন বড় বড় টিমগুলার এগেইনস্টে আমার কাছে মনে হইতেছে যদি বার্সেলোনার এগেইনস্টে সবাই জিততে যায়, তাহলে কিন্তু মারাঠা খাবে। তো আমরা দেখতেছি যে ওই লা লিগা ছোট ছোট টিমগুলোর এগেইনস্টে বার্সেলোনার এগেইনস্টে জিততে চায় না, শুধু ড্র করতে চায়, যার কারণে তারা সফল হইতেছে। যদি কেউ জিততে চায় বার্সেলোনার এগেইনস্টে হ্যান্সিপ লিগের এগেইনস্টে, তাহলে মনে করবেন যে বার্সেলোনার এগেইনস্টে তারা হারবে। সেটা হতে পারে লিভারপুল, সেটা হতে পারে বায়ার্ন মিউনিখ, সেটা হতে পারে রিয়াল মাদ্রিদ, সেটা হতে পারে আরো বড় বড় টিমগুলো। তো সবকিছু মিলিয়ে দেখা যাক শেষ পর্যন্ত বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে কত দূর যাইতে পারে, আর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা কত দূর যাইতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।